of barrister Shadal Haq Suman, who is being held in custody in Bangladesh. This matter has been raised with me by many of my constituents on behalf of the Bangladeshi. ব্যারিস্টার সাইদুল হক সুমন জামিন পেয়েছেন। ছবিতে দেখা যায় জেলখানার সামনে থেকে ব্যারিস্টার সুমন নেতাকর্মীদের হাত থেকে ফুল নিচ্ছেন, গলায় পরানো হয়েছে ফুলের মালা। কিন্তু হঠাৎ করেই সুদূর অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে ঝড় তুলেছে ব্যারিস্টার সুমনের এই গ্রেফতার এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির প্রসঙ্গটি। কিন্তু কেন হঠাৎ সুমনের গ্রেফতারের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে চলে গেল, এর পেছনে কি তথ্য রয়েছে? সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের কারাবন্দী দশা এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে উদ্বেগ জানানো হয়েছে। আটক ব্যারিস্টার সুমনকে নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ একটা আলোড়ন তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, এভাবে বেআইনিভাবে আটক রেখে সরকার আসলে কি হাসিল করতে চাইছে? যাদেরকে আটক রাখছে তারা যে আন্তর্জাতিকভাবে সরকারের মুখোশটি খুলে দিচ্ছে সে কথা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হলো, সরকার ব্যারিস্টার সুমনদেরকে এত ভয় পাচ্ছে কেন? ফ্যাসিস্ট তারেকের ক্ষমতার মসনদে যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কেউ কি টের পাইছেন? স্কেলে ভূমিকম্পের মাত্রা কতখানি এবং ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায়, একটু মন দিয়ে শুনেন। সজাগ দৃষ্টি রাখুন, সময় কিন্তু বেশি দূরে নাই, তারেক ভেঙে যাবে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একসময়ের তুমুল জনপ্রিয় মুখ এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন 2024 সালের অক্টোবর থেকে তিনি কারাগারে রয়েছেন। কিন্তু হঠাৎ করেই সুদূর অস্ট্রেলিয়ার ফেডারেল পার্লামেন্টে ঝড় তুলেছে ব্যারিস্টার সুমনের এই গ্রেফতার এবং বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির প্রসঙ্গটি। অস্ট্রেলিয়ার পার্কেস আসনের এমপি ও শ্যাডো মিনিস্টার জেমি চ্যাফি দেশটির ফেডারেল পার্লামেন্টে ব্যারিস্টার সুমনের নিরাপত্তা এবং বাংলাদেশে বন্দীদের মানবাধিকার নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু কেন হঠাৎ সুমনের গ্রেফতারের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে চলে গেল, এর পেছনে কি তথ্য রয়েছে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। বুধবার এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সুমনের আইনজীবী লিটন আহমেদ জানান, এর আগে অস্ট্রেলিয়ার একটি অঙ্গরাজ্যের পার্লামেন্টে বিষয়টি উঠেছিল আর এবার তা সরাসরি ফেডারেল বা কেন্দ্রীয় পার্লামেন্টে আলোচিত হয়েছে। পার্লামেন্টে দেওয়া বক্তব্যে এমপি জেমি চ্যাফি বলেন, বিশ্বের যেখানেই মানবাধিকার লঙ্ঘিত হোক না কেন সে বিষয়ে কথা বলা সভ্য মানুষের দায়িত্ব। অস্ট্রেলিয়ার ডাব্বো সহ বিভিন্ন অঞ্চলে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা ব্যারিস্টার সুমনের সার্বিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করার পরেই তিনি বিষয়টি পার্লামেন্টের নজরে আনেন। এমপি চ্যাফি তার বিবৃতিতে উল্লেখ করেন, ব্যারিস্টার সুমন দীর্ঘদিন ধরে দুর্নীতি, অবিচার ও ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন এবং সুবিধা বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের আমলে সুমনকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একাধিক মামলা করা হয়েছে বলে তিনি তথ্য পেয়েছেন। তবে শুধু গ্রেফতারই নয়, অস্ট্রেলিয়ার পার্লামেন্টে 2024 সালের পর থেকে বাংলাদেশে আটকে থাকা কয়েকজন রাজনীতিবিদের কারাবন্দী অবস্থার খাদ্য, স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সুবিধা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এমনকি নির্যাতন, চরম অপুষ্টি এবং হেফাজতে থাকা বন্দীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করার মতো কিছু অভিযোগের কথাও সেখানে তোলা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়, সুমনের সমর্থকরা তার নিরাপত্তা নিয়ে শঙ্কিত এবং তার পরিবারের সদস্যরা দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। এবার আসা যাক সুমনের মামলার বর্তমান আইনি অবস্থায়। তার আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে এ পর্যন্ত মোট 8টি মামলা দায়ের করা হয়েছে। সবগুলো মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হলে হাইকোর্ট 4টি মামলায় জামিন মঞ্জুর করেছিলেন, কিন্তু পরবর্তীতে চেম্বার আদালত সেই জামিনের আদেশ আবার স্থগিত করে দেন। বাকি মামলাগুলোর রুল এখন নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। অস্ট্রেলিয়ার মতো একটি প্রভাবশালী দেশের ফেডারেল পার্লামেন্টে এই বিষয়টি উত্থাপন হওয়া বাংলাদেশের জন্য বেশ তাৎপর্যপূর্ণ। এমপি জেমি চ্যাফি সরাসরি প্রশ্ন তুলেছেন, এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে কি ধরনের কূটনৈতিক উদ্যোগ নিয়েছে বা ভবিষ্যতে কি পদক্ষেপ নেবে। আইনজীবী অবশ্য আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ সরকারের সঙ্গে গঠনমূলক আলোচনার মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা দেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী দ্রুতই ন্যায় বিচার পাবেন। একদিকে স্থানীয় আদালতে আইনি লড়াই, অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে প্রবাসীদের লবিং ও উদ্বেগ, সব মিলিয়ে ব্যারিস্টার সুমনের মামলাটি এখন সম্পূর্ণ নতুন একটি ডাইমেনশনে মোড় নিয়েছে। আপনার কি মনে হয়, অস্ট্রেলিয়ার পার্লামেন্টের এই উদ্বেগ কি ব্যারিস্টার সুমনের আইনি মুক্তিতে কোনো প্রভাব ফেলবে? ফ্যাসিস্ট তারেকের ক্ষমতার মসনদে যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, কেউ কি টের পাইছেন? স্কেলে ভূমিকম্পের মাত্রা কতখানি এবং ভূমিকম্পের উৎপত্তি স্থল কোথায়, একটু মন দিয়ে শুনেন। সম্প্রতি ফ্যাসিস্ট তারেক ইন্ডিপেন্ডেন্ট সহ একাধিক নিউজ পোর্টালকে দিয়ে একটা নিউজ করাইলেন
যে দেশের ৭৫.৩% জনগণ তারেকের বা তারেকের কাজকে নাকি সমর্থন করতেছে। এর ঠিক 1 ঘন্টা পরে তারেক তিনি যুগান্তর সহ একাধিক নিউজ পোর্টালে একটা নিউজ করেন যে তারেককে হাইরে গেলে বাংলাদেশ হেরে যাবে। এখন একটু প্রশ্ন কি আসে না যে লোকটার কাজের সমর্থন বা যারে দেশের ৭৫% উপরে মানুষ সমর্থন করতেছে সে কেন হেরে যাবে? তারেক এই ধরনের নিউজ কেন করাইলো যে সে হারলে বাংলাদেশ হাইরে যাবে, মানে এই ৭৫% উপরে জনগণ হাইরে যাবে? এত বড় একজন জনপ্রিয় লোক সে হাইরে যাবে, এই কথাটা কেন আসলো? তার মানে ভূমিকম্প শুরু হয়ে গেছে। উৎপত্তি স্থলটা কোথায় সেটা সেইখানে বলার আগে একটু বলে রাখি, তারেক ক্ষমতায় প্রায় 4 মাস। এই 4 মাসে সারা দেশে প্রায় 700-র অধিক মব সন্ত্রাসের ঘটনায় নিহতের ঘটনা ঘটেছে। মব সন্ত্রাসের মধ্যে নিহত হয়েছে এবং এই মামলাগুলো রেকর্ড হয়েছে পুলিশ হেডকোয়ার্টার থেকে জারিকৃত। এই 4 মাসে সারা দেশে 3000-এর অধিক নারী শিশু নির্যাতন অর্থাৎ ধর্ষণের শিকার ঘটনা ঘটেছে, যার মামলা রেকর্ড হয়েছে। এর বাইরে আরো কত হাজার খানিক আছে এটা বলা বাহুল্য। শুধু তাই অর্থনৈতিকভাবে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পরেই বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ দ্বিতীয় স্থানে আছে। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন প্রথম, সেখানে তো যুদ্ধ হইতেছে, আর দ্বিতীয় স্থানে বাংলাদেশ, অর্থাৎ বিশ্বের 1 নাম্বার চ্যাম্পিয়নে বাংলাদেশ যাইতে আর বেশি দিন লাগবে না, একটু ধৈর্য ধরেন। বেসিক শিল্পের রপ্তানি নেমেছে অর্ধেক। তারেক ক্ষমতায় আসার পরে এই পর্যন্ত ছোট বড় মাঝারি মিলে প্রায় 30টা শিল্প কারখানার মতো বন্ধ হয়ে গেছে। নতুন করে প্রায় 70,000-এর অধিক শ্রমিক কর্মচারী বেকার হয়ে পড়েছেন। কিছুদিন আগেও দেখছেন অ্যাপেক্স সহ গাজীপুরের বেশ কয়েকটা কারখানা তিনি বন্ধ হয়ে গেছেন, যেগুলো আলোচনা আসছে। আলোচনা ছাড়া আরো একাধিক, এই যে গতকালকেও দেখলাম গাজীপুরের একটা কারখানায় তিনি অক্সিজেনের ঘটনা ঘটাইয়ে সে কারখানা এখন বন্ধ। এর মধ্যে তারেক দেখলেন যে মালয়েশিয়া সফরের পরবর্তী সময় একটা যে মালয়েশিয়ার শ্রম বাজার খুলে দিচ্ছে, একটা মিথ্যা নিউজ ওর প্রেসিং ভুল করে চালাই দিচ্ছে। আবার সেটা দেখেন অনেক মিডিয়া গুলো ধরে দিয়েছে না এটা মিথ্যা তথ্য, মালয়েশিয়ার শ্রম বাজার আপাতত খোলা হচ্ছে না। এবার আসেন তাহলে এত 4 মাসে এত ব্যর্থতা, এত সন্ত্রাস এবং জঙ্গিবাদের উপর ঝুঁকে পড়া তারেকের সরকার সন্ত্রাস এবং জঙ্গিবাদের ঘাড়ের উপর ভর দিয়ে তিনি দেশটা ক্ষমতায় থাকতে চান এবং দুর্নীতি সারা দেশে এখন পর্যন্ত যদি 50 লক্ষ টাকার কোনো একটা সেতু করা হয় সেই সেতুর পিছনে খরচ করা হচ্ছে 10 লক্ষ টাকা, বাকি 40 লক্ষ টাকাই ওখান থেকে গায়েব হয়ে যাচ্ছে। সারা দেশে যতটুকু উন্নয়ন, খাল খনন সহ রাস্তা মেরামতে যা কিছুই দেখতেছেন সব জায়গায় একেবারে আকাশচুম্বী দুর্নীতিতে। বলছি না তারেক থাকলে আর বেশি দিন লাগবে না বিশ্বের দরবারে দুর্নীতিতে চ্যাম্পিয়ন নাম্বার 1 হয়ে যেতে, কারণ এটা তার মায়ের আমলে হয়েছে। এবার আসেন তারেক কেন বললো তাহলে যে তারেক হাইরে গেলে বাংলাদেশ হেরে যাবে? দেখেন তারেকের বাপ যখন বাংলাদেশের মহান স্থপতিকে কৌশলে হত্যা করে ক্ষমতা দখল করে এবং ক্ষমতার মসনদ টিকে রাখার জন্য প্রায় হাজার হাজার সেনাবাহিনী হত্যা করে, এরপরেও তিনি ব্রাশ ফায়ারের শিকার হন। এই ব্রাশ ফায়ারের ঠিক 6 মাস আগেও তিনি মসনদে বসে তখন বলেছিলেন যে আমি জিয়া হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে। সেই জিয়া তো ব্রাশ ফায়ারে নিশ্চিহ্ন হয়ে গেছিল, বাংলাদেশ কিন্তু হেরে যায় নাই। জিয়ার পরবর্তীতে এরশাদ আসেন, এরশাদের পরে বিএনপি আসেন, খালেদা জিয়া ক্ষমতায় আসার পরে কিন্তু তিনি বলেছিলেন 96 নির্বাচনের আগ মুহূর্তে যে কেউ না আসলো তিনি একা নির্বাচন করবেন। তিনি জনগণের উদ্দেশ্যে বলেছিলেন আমি খালেদা হাইরা গেলে বাংলাদেশ হেরে যাবে। তিনি সেদিন আওয়ামী লীগকে দূরে রেখে একতরফা নির্বাচন দিয়ে ক্ষমতা এসেছিলেন, কিন্তু সেই ক্ষমতার মসনদ 13 দিনের বেশি টিকে নাই, বাংলাদেশ হেরে যায় নাই, বরং বাংলাদেশ একটু আস্থার জায়গায় এসেছিল। এরপরে আবার 2000 সালে 2001-এ যখন বিএনপি ক্ষমতায় আসেন, সর্বশেষ এই খালেদা তৎকালীন সময় বলেছিলেন আমি হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে, আমাকে কেউ হাইরে যাইতে দিও না, আমাকে বিজয়ী করে দাও। এরপর তারই নিয়োগকৃত মঈনুদ্দিন ফখরুদ্দিন ক্ষমতা নিয়ে নিলেন, 1-11 সরকারে চলে আসলো। ইতিহাস সাক্ষী জিয়া খালেদা এরা যতবারই পরাজিত হয়েছে বাংলাদেশ ততবারই উন্নয়নের শিখরে উঠেছে, আওয়ামী লীগ ততবারই টেনে টুনে উন্নয়নের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। সুতরাং খুনি এবং ফ্যাসিস্ট তারেক হেরে গেলে বাংলাদেশে হেরে যাবে না, বরং খুনি আর ফ্যাসিস্ট তারেক ক্ষমতার মসনদে থাকলে বাংলাদেশ ধ্বংস অনিবার্য। মৌলবাদী সন্ত্রাসবাদ, খুনি, লুট, ধর্ষণ, অগ্নিসংযোগ, দুর্নীতির চ্যাম্পিয়ন, শিল্প কারখানা সবকিছু ধ্বংস হয়ে যাবে। গরিবের বউ সকলের ভাবির নাই ওই যে ভিন দেশি যুক্তরাষ্ট্র, ওই পাকিস্তান এবং অন্যান্য দেশ যারা আছে তারা ভাগ বাটোয়ারা করে বাংলাদেশটারে খাবে। আর তারেক এইগুলো সবকিছু বিকাইয়া দিয়া ও ক্ষমতার মসনদে বসে থাকবে, যত মানুষ মারা যাক। আপনারা জানেন জুলাই আগস্টে জঙ্গি হামলার মাধ্যমে তখন জঙ্গি হামলা করছে, তারেক তখন নাহিদকে ফোন করে বলেছিল নাহিদ লাশ 2-4টা পড়লে পড়ুক, লাশ যত বেশি পড়বে শেখ হাসিনার বিদায় ঘন্টা তত বাজবে। মাথায় রাখবেন তারেক রহমান কিন্তু রাজপথের লড়াকু সৈনিক বা কোন রাজনীতিবিদ না। এই তারিখ 23 তারিখ কেন দেশ থেকে বিদেশে সফরে চলে গিয়েছিল জানেন? কারণ ওর কাছে মেসেজ ছিল আওয়ামী লীগ 23 তারিখ প্রতিষ্ঠাবাদী কিছু ঘটাইতে পারে, সেনাবাহিনী মাঠে নামাই দিয়েছে। ও আগেই ওর জীবন নিয়ে ভাগছে। এই খবর ভাঙ্গা তারেক 1-11 সরকার ওর মায়ের নিয়োগকৃত সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন আর হাড্ডি গুড্ডি শুধু ঝুলাইয়ে ভাঙ্গে নাই। মাথায় রাখতে হাওয়া ভবন খ ভবন এক থেকে আসে নাই। এই তারেকের ইতিহাস আরেকটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। শুধু দেশবাসীকে একটা কথাই বলবো, তারেকের মসনদ এখন থরথর করে কাঁপছে। আপনারা দেশপ্রেমী ভাইরা শুধু ঐক্যবদ্ধ হন, সজাগ দৃষ্টি রাখুন, সময় কিন্তু বেশি দূরে নাই।
তারেক ভেগে যাবে, ওকে খুঁজে পাওয়া একটু মুশকিলই হয়ে যাবে। চতুর চালাক ব্যক্তি তো হাড় ভাঙা, কোমর ভাঙা, নিজের প্রতি ন্যূনতম আত্মবিশ্বাস নাই, হাঁটুতে ভর দিয়ে ওরকম ভাবে চলতে পারে না, খুব ভালো করেই জানেন ও আগে ভাগে হয়তো ভেগে যাবে। কিন্তু আমরা যেন অধিকাংশ দেশ বিরোধী, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চাগুলো যেন দেশ থেকে ভেগে না যাইতে পারে। প্রথম শ্রেণী বিশেষ করে সমন্বয়ক না উজ্জ্বলায় জঙ্গি, এদেরকে টোকাই টোকাইয়ে খুঁজে খুঁজে বের করে প্রথম 10 দিনের মধ্যে আমরা মানচিত্রের সার্বভৌমত্বের মধ্যে নিশ্চিহ্ন করে দেবো। ইনশাল্লাহ তার প্রস্তুতি রাখুন, মসনদ কিন্তু কাঁপতেছে। বিএনপি সরকারের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগকে নিঃশেষ করার সকল আয়োজন যখন প্রায় সম্পূর্ণ, ঠিক তখনই অবৈধভাবে দীর্ঘদিন ধরে আটক ব্যারিস্টার সুমনকে নিয়ে আন্তর্জাতিক মহলে বেশ একটা আলোড়ন তৈরি হয়েছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, এভাবে বেআইনিভাবে আটক রেখে সরকার আসলে কি হাসিল করতে চাইছে। দেশি বিদেশি মানবাধিকার প্রতিষ্ঠানগুলোর সমালোচনা অগ্রাহ্য করে সরকার দেশের সাংবাদিক, আইনজীবী, সাবেক প্রধান বিচারপতি সহ যাদেরকে আটক রাখছে তারা যে আন্তর্জাতিকভাবে সরকারের মুখোশটি খুলে দিচ্ছে সে কথা তো বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হলো, সরকার ব্যারিস্টার সুমনদেরকে এত ভয় পাচ্ছে কেন? একটি প্রশ্ন দিয়ে শুরু করি। যে রাষ্ট্র একজন মানুষকে দোষী প্রমাণ করতে পারে না কিন্তু মুক্তিও দিতে রাজি হয় না, সেই রাষ্ট্র কি আসলে বিচার করছে নাকি আসলে শাস্তি দিচ্ছে বিচারের নামে? প্রশ্নটা হয়তো আপনার কাছে অনেক তাত্ত্বিক মনে হতে পারে, কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তবতা এই প্রশ্নটির উত্তরই দেশের বিচার ব্যবস্থার সমগ্র চরিত্র নির্ধারণ করে দিচ্ছে। কারণ আজ বাংলাদেশে আদালত, মামলা, জামিন, রিমান্ড এসব শব্দের আড়ালে আসলে একটি রাজনৈতিক প্রকল্প চলছে, যেই প্রকল্পের নাম ভিন্নমত নির্মূল, আওয়ামী লীগ নির্মূল, বিরোধী কণ্ঠস্বর নীরব করে দেওয়া আর রাষ্ট্রীয় প্রতিশোধকে আইনের পোশাক পরানো এবং আইনের পোশাক পরিয়ে চালিয়ে দেওয়া। ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন 2024 সালের 21শে অক্টোবর রাত 1:30টায় মিরপুর থেকে গ্রেপ্তার হন। আজ পর্যন্ত তিনি কারাগারে। তার বিরুদ্ধে মামলার সংখ্যা অন্তত 7টি, তার আইনজীবীদের ভাষ্য অনুযায়ী আরো বেশি। হাইকোর্টে জামিন হয়েছে, রাষ্ট্রপক্ষ আপিল করেছে, কোথাও জামিন বহাল, কোথাও স্থগিত। আরেক মামলায় জামিন হলে আরেক মামলা দিয়ে তাকে আটক রাখা হচ্ছে। এই খেলা চলছে মাসের পর মাস এবং এর শেষ কোথায় তা রাষ্ট্র জানাতে রাজি নয়। এখন সরকারের সমর্থকরা বলতে পারেন বা বলবেন, মামলা আছে তো বিচার হবে, এটাই তো স্বাভাবিক। ঠিক আছে, মেনে নিলাম, কিন্তু স্বাভাবিক বিচার ব্যবস্থা একটি মৌলিক